এবার যুক্তরাষ্ট্র গাজাবাসীদের জন্য চরম অমানবিক একটি সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্তে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ট্রাম্প একদিকে ইউক্রেন রাশিয়ার মধ্যে শান্তি চুক্তির কথা বললেও বাস্তবে বিপন্ন গাজাবাসীদের জন্য তাদের সাহায্যের দরজা বন্ধই রেখেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজা অঞ্চলের নাগরিকদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা সাময়িকভাবে বন্ধ আছে। গাজাবাসীদের ব্যাপারে পরিপূর্ণ ও বিস্তারিত তথ্যের ভিত্তিতে পরে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন এই পদক্ষেপকে মানবতার পরিপন্থী বলে অভিহিত করেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের খুব অল্প সংখ্যক মানুষকে চিকিৎসা ও মানবিক সহায়তার প্রয়োজনীয়তা বিবেচনায় অস্থায়ীভাবে ভিসা দেওয়া হয়েছে। তবে কতজনকে এই ভিসা দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 3800 ফিলিস্তিনিকে যুক্তরাষ্ট্রের চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণের ভিসা দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু মে মাসেই দেওয়া হয়েছে 640টি ভিসা। এইসব ভ্রমণ ভিসা মূলত ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেয়া যাতায়াত নথির ভিত্তিতে দেওয়া হয়, যা পশ্চিম তীর ও গাজা অঞ্চলের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। তবে এই দুই এলাকার মধ্যে কোন এলাকা থেকে কতজন আবেদন করেছেন তা পরিষ্কার করা হয়নি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটি আসে এমন এক সময় যখন দেশটির এক ডানপন্থী রাজনৈতিক কর্মী লরা লুমার সামাজিক মাধ্যমে দাবি করেন, কিছু গাজাবাসী এই মাসেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। তার এই বক্তব্যের পর দেশটির কিছু আইন প্রণেতা ক্ষোভ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রতিনিধি চিপ রয় বলেন, তিনি এই বিষয়ে তদন্ত করবেন। আর ফ্লোরিডার প্রতিনিধি র্যান্ডি ফাইন বলেন, এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মুসলিম অধিকার নিয়ে কাজ করা সংগঠন আমেরিকান ইসলাম সম্পর্ক পরিষদ তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের ইচ্ছাকৃত নিষ্ঠুরতার আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি শিশুদের চিকিৎসার জন্য কাজ করা প্যালেস্টাইন শিশু সহায়তা সংস্থা জানিয়েছে, এই সিদ্ধান্ত গাজার অসুস্থ ও আহত শিশুদের জীবনকে ভয়াবহ মৃত্যু ঝুঁকিতে ফেলবে। সংস্থাটির ভাষ্যমতে, এই নীতির কারণে আমাদের গাজা থেকে গুরুতর অসুস্থ বা আহত শিশুদের যুক্তরাষ্ট্রে এনে চিকিৎসা দেওয়ার সক্ষমতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। গত 30 বছর ধরে তারা যে উদ্দেশ্য নিয়ে সংস্থাটি চালায় সেটা ব্যর্থ হবে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ চালায়, যাতে ইসরায়েলের হিসাব অনুযায়ী প্রায় 1200 জন নিহত হন এবং 251 জন জিম্মি হন। এরপর থেকে ইসরায়েল গাজার উপর প্রচণ্ড সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য বিভাগগুলোর মতে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় 61,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধের কারণে যেসব ফিলিস্তিনি গৃহহীন হয়েছেন তাদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, দক্ষিণ সুদান ও ইসরায়েল ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলিরা নিরাপদ স্থানে নেওয়ার নামে গাজার বেসামরিক জনগণকে কি আদৌ নিরাপদে স্থানান্তরিত করবে, নাকি এটাও তাদের আরেকটি মৃত্যু ফাঁদ? ফিলিস্তিনি নিরীহ জনগণের রক্তের দাগ গায়ে মাখা সেনাদের কতটুকুই বা বিশ্বাস করা যায়? গাজা উপত্যকার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলো থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আগামী রবিবার থেকে দক্ষিণ গাজায় স্থানান্তরের আগে এসব বাসিন্দাদের তাঁবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী সরবরাহ করা শুরু হবে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই পদক্ষেপ এমন সময় নেওয়া হচ্ছে যখন ইসরায়েল ঘোষণা দিয়েছে যে তারা গাজা শহরের উপর নতুন করে সামরিক অভিযান চালাতে চায়। গাজা শহর হলো এই উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র, যেখানে প্রায় 10 লাখ মানুষ বসবাস করে। নতুন অভিযানের পরিকল্পনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রবিবার বলেন, নতুন অভিযান শুরুর আগে গাজার সাধারণ মানুষদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়া হবে। তিনি গাজা শহরকে হামাসের শেষ ঘাঁটি হিসেবে বর্ণনা করেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আশ্রয় সামগ্রীগুলো জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থার মাধ্যমে দক্ষিণ গাজার কেরেম সালম ক্রসিং দিয়ে প্রবেশ করানো হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই সরবরাহ করা হবে।
তবে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওচার একজন মুখপাত্র বলেন, দক্ষিণ গাজায় লোকজনকে সরিয়ে নেওয়ার এই পরিকল্পনায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তবুও সংস্থাটি স্বাগত জানিয়েছে যে ইসরায়েল আশ্রয়ের প্রয়োজনীয়তা স্বীকার করেছে এবং আবারও গাজায় তাঁবু ও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছে। মুখপাত্র বলেন, জাতিসংঘ এবং এর সহযোগীরা এই সুযোগ কাজে লাগাবে। তবে জাতিসংঘ বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, গাজা শহরের বিরুদ্ধে নতুন অভিযান শুরু হলে ইতোমধ্যে মানবিক সংকটে থাকা হাজার হাজার পরিবার আরও ভয়াবহ বিপদের মুখে পড়বে। ফিলিস্তিনি ও জাতিসংঘ কর্মকর্তারা আগেই জানিয়েছেন, গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয়, এমনকি দক্ষিণ গাজাও নয়, যেখানে ইসরায়েল বারবার লোকজনকে সরে যেতে বলছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি যে আশ্রয় সামগ্রীগুলো গাজা শহরের জনসংখ্যার জন্য কিনা এবং যাদের সরিয়ে নেওয়া হবে তারা কি মিশর সীমান্তবর্তী রাফা এলাকায় স্থানান্তরিত হবেন কিনা। হামাসের মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এই ঘোষণাকে আন্তর্জাতিক আইন ও নীতিমালার খোলামেলা উপহাস বলে উল্লেখ করেছে। ইতোমধ্যে গাজা শহরের আশপাশে ইসরায়েলি সেনাবাহিনীর জোরদার অভিযান শুরু হয়েছে। শহরের জেইতুন এবং সেজাইয়া এলাকাগুলোতে বাসিন্দারা জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে সেখানে তীব্র বিমান হামলা ও ট্যাঙ্কের গোলাবর্ষণ চলছে। পূর্বাঞ্চলীয় বসতবাড়িগুলোর উপর ট্যাঙ্ক হামলার কারণে সারাদিন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা জেইতুন এলাকায় নতুন অভিযান শুরু করেছে। এই অভিযানের লক্ষ্য হচ্ছে বিস্ফোরক খুঁজে বের করা, সুড়ঙ্গ ধ্বংস করা এবং বিদ্রোহীদের হত্যা করা। 2023 সালের 7 অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গাজায় থাকা বাকি 50 জন জিম্মির মধ্যে 20 জন এখনও জীবিত রয়েছেন। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত 61,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই যুদ্ধ গাজায় দুর্ভিক্ষ, গণবিপর্যয় ও প্রায় পুরো উপত্যকা জুড়ে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। বিশ্ববাসী এর শেষ দেখতে চায়। তবে নিরাপদ আশ্রয় নেওয়ার কথা বলে ইসরায়েলি সেনাবাহিনী আসলে কি করে সেটাই এখন দেখার বিষয়। আলাস্কার রানওয়েতে লাল গালিচায় হাসি মুখে ট্রাম্প পুতিন হাত মেলালেও এই দৃশ্যের পেছনের গল্পটা অনেকটাই ভিন্ন। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, এক সাবেক কেজিবি গোয়েন্দার পুরনো কৌশলে আত্মমগ্ন নেতাকে কাবু করেছে। 7 ঘন্টার বৈঠকের কথা থাকলেও মাত্র 3 ঘন্টায় শেষ হয়। শুধু বৈঠকই হয়েছে, হয়নি কোনো যৌথ ভোজ। তবু পুতিন ছিলেন হাসি খুশি আর ট্রাম্প যেন এক ধাপ পিছু হটলেন। আল জাজিরা জানিয়েছে, বৈঠকে ইউক্রেন যুদ্ধ থামানোর কোনো বাস্তব অগ্রগতি হয়নি। কিয়েভ ভিত্তিক এক বিশ্লেষকের মতে, পুতিন দক্ষতার সঙ্গে ট্রাম্পকে ধরাশয়ী করেছেন। তিনি বলেন, পুতিন তার গুপ্তচর বৃত্তির অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। যেভাবে পূর্ব জার্মানিতে তিনি লোকজন সংগ্রহ করতেন, আজও তেমনভাবে প্রতিপক্ষের মন জয় করতে জানেন। পুতিন বৈঠকে বারবার ট্রাম্পকে উদ্ধৃত করেছেন, এমনকি ট্রাম্পের নির্বাচনী মন্তব্যও হুবহু তুলে ধরেছেন। যেমন, যদি ট্রাম্প প্রেসিডেন্ট হতেন, ইউক্রেন যুদ্ধ হতো না। পুতিন প্রকাশ্যে এই বক্তব্য সমর্থন করেছেন। বিশ্লেষকদের মতে এটাই ছিল তার বড় কৌশল, একজন আত্মপ্রেমী নেতাকে প্রশংসা দিয়ে নিজের ছন্দে টেনে আনা। সংবাদ সম্মেলনে পুতিন কথা বলেছেন 8 মিনিট আর ট্রাম্প মাত্র 3 মিনিট। কেউই সাংবাদিকদের প্রশ্ন নেননি। তবে পুতিন ট্রাম্পকে বারবার ধন্যবাদ জানিয়েছেন। আলোচনার বিষয়বস্তু যুদ্ধের বাইরেও গেছে। রাশিয়া যুক্তরাষ্ট্রকে প্রলুব্ধ করেছে জ্বালানি, ব্যবসা, এমনকি চীন নিয়ন্ত্রণের আলোচনায়। এক ইউক্রেনীয় বিশ্লেষক বলেন, এই কৌশলে মস্কো আসলে নিজেদের ভূরাজনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। তবে এখানেই বিতর্ক। ওয়াশিংটন কিংবা বেইজিং কেউই পুতিনকে তৃতীয় বিশ্বশক্তির সমমর্যাদা দিতে রাজি নয়। অর্থাৎ রাশিয়া হয়তো ট্রাম্পকে মুহূর্তের জন্য প্রশংসার ফাঁদে ফেলেছে, কিন্তু বিশ্ব কূটনীতিতে এই বার্তাটির বাস্তব রূপ পাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
সবশেষে আল জাজিরার মূল্যায়ন বলছে আলাস্কার বৈঠক ছিল পুতিনের কৌশলগত জয়। ট্রাম্পের সংক্ষিপ্ত হাসি খুশির প্রদর্শনীর আড়ালে রাশিয়ার প্রভাব খাটানোর এক সূক্ষ্ম প্রমাণ। তবে বাস্তবে ইউক্রেনের যুদ্ধ কিংবা বৈশ্বিক সমীকরণে কতটা পরিবর্তন আসবে তা নিশ্চিত নয়। Thank you very much, Frank. And thank you all. Thank you. ইসরায়েল একটি তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হওয়ার পাশাপাশি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $200 মিলিয়ন মতো, এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা মেহের নিউজ। ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান তেল শোধনাগারে আঘাত হানে, এতে ৩ জন নিহত হন। ঘটনাটি ঘটে গত 17 জুন, তবে সেটা প্রকাশ্যে এসেছে 18 আগস্ট সোমবার। বার্তা সংস্থা মেহের প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশ হয়। מיד לאחר השלמת הפעולה, הנשיא טראמפ צלצל אליי. ইসরায়েলের সংবাদ মাধ্যম হিব্রু ডেইলির বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে 17 জুন ভোরের আগে বাজান তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত 3 জন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। প্রতিবেদনে আরও বলা হয়, এই হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। אבל מנוי וגמור איתי ומנוי וגמור גם עם הנשיא טראמפ. বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায় তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরবে তারা। কোম্পানিটি ধারণা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 150 থেকে $200 মিলিয়ন ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, দখলদার ইসরায়েল গত 13 জুন থেকে টানা 12 দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্ফাহানে অবস্থিত 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের ওই আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে। এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উদেদ এয়ারবেসে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর দিনই যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যা 24 জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষে থেমে যায়। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝে জোরালো হচ্ছে গুঞ্জন, তেহরান ও তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের ডিসেম্বরের আগেই কিংবা আগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি। গেল জুন মাসে এই অজুহাতে হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া, কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে, তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট। এবার তাই তেহরান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে, যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয়। به یاوه‌گویی‌های دولت پرسر و صدا و بی‌تدبیر آمریکا معلومه. এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। আগের সংঘাতে তিনি সীমিতভাবে হামলায় রাজি হলেও পূর্ণাঙ্গন যুদ্ধে জড়াননি, এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল। তবে এবার যদি তিনি ইসরায়েলের চাপে পড়ে সরাসরি যুদ্ধে নামেন, তাহলে যুক্তরাষ্ট্রে এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়াবহতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে। והיא גם סיכנה את שלום העולם כולו. מיד לאחר השלמת הפעולה, ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল একা ইরানকে মোকাবিলা করতে পারবে না, তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর চেষ্টা করছে। উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা, শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা। তবে জুনের যুদ্ধে ইরানের নেতৃত্ব দ্রুত পুনর্গঠিত হয় এবং পাল্টা আঘাতে ইসরায়েলের ভেতরেও ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের ধারণা ছিল আতঙ্ক সৃষ্টি করলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে, কিন্তু উল্টোটা ঘটেছে। জাতীয়তাবাদের ঢের ইরানিরা আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন তারা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি করছে। এ অবস্থায় ইসরায়েল তারা পুরনো ঘাস কাটা কৌশল অব্যাহত রাখতে চাইছে, অর্থাৎ ইরান সামরিক শক্তি গড়ে তোলার আগেই হামলা চালানো, কিন্তু তেহরানও এবার তা ঠেকাতে বদ্ধপরিকর। امکانات اتمی دارید، بمب اتم دارید، ویرانگری
সব মিলিয়ে নতুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে ট্রাম্পের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সীমিতভাবে জড়াতে পারবেন না, তাকে পূর্ণাঙ্গন যুদ্ধে অংশ নিতে হবে, নয়তো পুরোপুরি সরে আসতে হবে। আসন্ন কয়েক মাসই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি কোনো সমঝোতার পথ খুলবে। তবে একটি বিষয় স্পষ্ট, পরবর্তী ইরান ইসরায়েল যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপের 3 দেশের সঙ্গে ফের উত্তেজনা বাড়ালো তেহরানের। ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। আর এই হুমকির পরে রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়িয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। احساس میکنم که باید در مقابل هویت خبیث رذل রাশিয়া ইরানের দীর্ঘদিনের মিত্র। সম্প্রতি চীনও ইরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়া সমর্থনও ইরানের দিকে। ইরান ইসরায়েল যুদ্ধের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে বের হয়ে আসে তেহরান। বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু ইরান আর আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনে নেই, সেহেতু দেশটির পরমাণু কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো এখতিয়ার কারোই নেই। চীন, রাশিয়াও এমন মন্তব্যকে সমর্থন করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। جبلانی دارد چند روزی جلوه‌ای میکنه لکن رفتنی است. মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের 3 বড় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। তেহরান টাইমস জানায়, এই প্রেক্ষাপটে ইরান নতুন কৌশল নিয়েছে। এবার তারা বিশ্বের 2 পরাশক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। مسائل هسته‌ای و مرتبط با هسته‌ای প্রতিবেদনে বলা হয়, 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা চুক্তি। এতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই 3 দেশও অংশ নেন। এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। غنیسازی داشته باشه یا نداشته باشه، صنعت هسته‌ای داشته باشه یا نداشته باشه، یه ملتی است. তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। যদিও ইউরোপের 3 দেশ এখনও চুক্তিতে টিকে আছে। কথায় আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বাংলাদেশ ভারতের ক্ষেত্রে যেন এমনটাই হয়েছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হলেও বাংলাদেশের জন্য এক বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক থেকে বাঁচতে ভারত এখন বাংলাদেশের দরজায় কড়া নাড়তে শুরু করেছে বলে জানিয়েছে খোদ ভারতের একাধিক গণমাধ্যম। হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এবার বাধ্য হয়েই বাংলাদেশকে পাশে পেতে চাইছে দেশটি। এমন মন্তব্যই এখন ঘুরে ফিরে ভেসে উঠছে সমাজ পাতায়। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা বিদ্যমান 25% শুল্কের সঙ্গে যোগ হয়েছে। এতে করে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। ট্রাম্প ঘোষিত ভারতের উপর নতুন এই 50% শুল্ক আগামী 27 আগস্ট কার্যকর হবে। আর এমন পরিস্থিতিতে বহু মার্কিন ক্রেতা আগেভাগেই ভারতে তাদের সব অর্ডার বাতিল করে দিচ্ছেন। এই পরিস্থিতিতে বিকল্প বাজার হিসেবে সামনে আসছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক 20%। ফলে ভারতীয় ব্যবসায়ীরা বাঁচার উপায় খুঁজতে বাংলাদেশের কারখানা ও রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বাংলাদেশি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ভারতীয় দৈনিক আনন্দবাজার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অসংখ্য ব্র্যান্ড ও সংস্থা বাংলাদেশি গার্মেন্টস কারখানায় নতুন অর্ডার দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের বাতিল করা অর্ডার স্থানান্তর করা হচ্ছে ঢাকার কারখানায়। এমনকি ভারতের বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলো বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করছে। দীর্ঘমেয়াদে মার্কিন বাজারে টিকে থাকার কৌশল হিসেবেই তারা বাংলাদেশকে মধ্যস্থ শক্তি হিসেবে ব্যবহার করতে চাইছেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থ বছরে তাদের অর্ডার আগের বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। এতে রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তারা আশা করছেন। তবে অর্ডারের চাপ সামাল দিতে কারখানাগুলোতে শ্রমিকরা হিমশিম খাচ্ছেন।
অন্যদিকে শুল্ক সংকটের কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নির্ধারিত ভারত সফর বাতিল করা হয়েছে। চলতি মাসে এই সফরে ওয়াশিংটন নয়াদিল্লির মধ্যে আলোচনার কথা থাকলেও তা আর হচ্ছে না। এদিকে শুক্রবার আলাস্কার অ্যাঙ্করেজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছিল বৈঠকের ফলাফল ভালো হলে ওয়াশিংটন মস্কো সম্পর্কের বরফ গলবে, আর তাতে করে ভারতের উপর বাড়তি শুল্ক কিছুটা হলেও শিথিল হতে পারে। তবে বৈঠক শেষ করে তেমন কোনো ইতিবাচক সাড়া মেলেনি, বরং বৈঠকের আগেই স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর আরও শুল্ক বাড়ানো হতে পারে। এদিকে ভারত তাদের কূটনৈতিক চ্যানেল থেকে বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে চেষ্টা করেছিল, কিন্তু পুতিন ট্রাম্প বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ভারতকে বৈঠকের বিষয়ে সাফ না বলে দিয়েছে। এখন ধারণা করা হচ্ছে ভারতের উপর যুক্তরাষ্ট্র তাদের চলমান শুল্ক আরও বাড়াতে পারে। যদি তাই হয় তাহলে মোদী সরকার বড় বড় ঝামেলায় পড়তে পারে। সব মিলে পরিস্থিতি যেন এমনই যে ভারতের সর্বনাশে বাংলাদেশের পৌষ মাস। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপের 3 দেশের সঙ্গে ফের উত্তেজনা বাড়ল তেহরানের। ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। আর এই হুমকির পরই রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়িয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়া ইরানের দীর্ঘদিনের মিত্র। সম্প্রতি চীনও ইরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার সমর্থনও ইরানের দিকে। ইরান ইসরায়েল যুদ্ধের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে বের হয়ে আসে তেহরান। বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু ইরান আর আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনে নেই, সেহেতু দেশটির পরমাণু কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো এখতিয়ার কারণে চীন রাশিয়াও এমন মন্তব্যকে সমর্থন করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের 3 বড় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। তেহরান টাইমস জানায়, এই প্রেক্ষাপটে ইরান নতুন কৌশল নিয়েছে। এবার তারা বিশ্বের 2 পরাশক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রতিবেদনে বলা হয় 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি। এতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই 3 দেশও অংশ নেয়। এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। এর বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। যদিও ইউরোপের 3 দেশ এখনও চুক্তিতে টিকে আছে। এদিকে চলতি বছরের জুনে ইসরায়েল হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ওই হামলার জবাবে ইরান তেল আবিব ও মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। সম্প্রতি ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে ইরান চুক্তির শর্ত ভেঙে অনুমোদিত মাত্রার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে। এরপর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি দিয়ে জানিয়েছে আগস্টের মধ্যে ইরান কূটনৈতিক সমাধানে না এলে তারা তেহরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেন, তেহরান এই নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছে। তবে নিষেধাজ্ঞা আরোপ হলে তার জবাব দেওয়ার মতো প্রস্তুতি ইরানের রয়েছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেছেন, ইরান আন্তর্জাতিক নিয়ম না মানলে অগাস্টের শেষ নাগাদ ইউরোপীয় দেশগুলো অস্ত্র, পরমাণু প্রযুক্তি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা জারি করবে, যা 1 দশক আগে তুলে নেওয়া হয়েছিল। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তার ফলাফল কারোর জন্যই ভালো হবে না।
মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জোরালো হচ্ছে গুঞ্জন তেহরান ও তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের ডিসেম্বরের আগে কিংবা আগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি। গেল জুন মাসে এই অজুহাতেই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য পাল্টে দেওয়া, কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে, তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট। এবার তাই তেহরান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে, যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয়। دولت پر سر و صدا و بی تدبیر آمریکا معلومه. এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। আগের সংঘাতে তিনি সীমিতভাবে হামলায় রাজি হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি। এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল। তবে এবার যদি তিনি ইসরায়েলের চাপে পড়ে সরাসরি যুদ্ধে নামেন, তাহলে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়াবহতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে। ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল একা ইরানকে মোকাবিলা করতে পারবে না, তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর চেষ্টা করছে। উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা, শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা। তবে জুনের যুদ্ধে ইরানের নেতৃত্ব দ্রুত পুনর্গঠিত হয় এবং পাল্টা আঘাতে ইসরায়েলের ভেতরেও ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের ধারণা ছিল আতঙ্ক সৃষ্টি করলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে, কিন্তু উল্টোটা ঘটেছে। জাতীয়তাবাদের ঢেউয়ে ইরানিরা আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন তারা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি করছে। এ অবস্থায় ইসরায়েল তার পুরনো ঘাস কাটা কৌশল অব্যাহত রাখতে চাইছে, অর্থাৎ ইরান সামরিক শক্তি গড়ে তোলার আগেই হামলা চালানো। কিন্তু তেহরান এবার তা ঠেকিয়ে বদ্ধপরিকর। সব মিলিয়ে ইরান নতুন ইসরায়েল যুদ্ধ শুরু হলে ট্রাম্পের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সীমিতভাবে জড়াতে পারবেন না, তাকে পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নিতে হবে, নয়তো পুরোপুরি সরে আসতে হবে। আসন্ন কয়েক মাসই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি কোনো সমঝোতার পথ খুলবে। তবে একটি বিষয় স্পষ্ট, পরবর্তী ইরান ইসরায়েল যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপের 3 দেশের সঙ্গে ফের উত্তেজনা বাড়ল তেহরানের। ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। আর এই হুমকির পরই রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়িয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। احساس میکنن که باید در مقابل هویت خبیث رذل রাশিয়া ইরানের দীর্ঘদিনের মিত্র, তবে চীন ও ইরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার সমর্থনও ইরানের দিকে। ইরান ইসরায়েল যুদ্ধের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে বের হয়ে আসে তেহরান। বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু ইরান আর আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনে নেই, সেহেতু দেশটির পরমাণু কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো এখতিয়ার কারণেই। চীন রাশিয়াও এমন মন্তব্যকে সমর্থন করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। جبلانی دارد چند روزی جلوه‌ای میکنه لکن رفتنی است. মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের 3 বড় দেশ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। তেহরান টাইমস জানায়, এই প্রেক্ষাপটে ইরান নতুন কৌশল নিয়েছে। এবার তারা বিশ্বের 2 পরাশক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রতিবেদনে বলা হয়, 2015 সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি। এতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই 3 দেশও অংশ নেয়। এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। এর বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। যদিও ইউরোপের 3 দেশ এখনও চুক্তিতে টিকে আছে। এদিকে চলতি বছরের জুনে ইসরায়েল হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যেখানে যুক্তরাষ্ট্র অংশ নেয়। ওই হামলার জবাবে ইরান তেল আবিব ও মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত আনে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়।
সম্প্রতি ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে ইরান চুক্তির শর্ত ভেঙে অনুমোদিত মাত্রার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে। এরপর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে চিঠি দিয়ে জানিয়েছে আগস্টের মধ্যে ইরান কূটনৈতিক সমাধানে না এলে তারা তেহরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেন, তেহরান এই নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছে। তবে নিষেধাজ্ঞা আরোপ হলে তার জবাব দেওয়ার মতো প্রস্তুতি ইরানের রয়েছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগ মাধ্যমকে সতর্ক করে বলেছেন, ইরান আন্তর্জাতিক নিয়ম না মানলে আগস্টের শেষ নাগাদ ইউরোপীয় দেশগুলো অস্ত্র, পরমাণু প্রযুক্তি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা জারি করবে, যা 1 দশক আগে তুলে নেওয়া হয়েছিল। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তার ফলাফল কারোর জন্য ভালো হবে না। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির ক্ষেত্রে দেশটির দোনেক্স ও লুহানক্স অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া সহ কিছু শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কিছু এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় পুতিন এসব শর্ত দিয়েছেন। এই প্রস্তাব সম্পর্কে জানতে পেরেছে এমন 2 সূত্র রয়টার্সকে এ তথ্য দিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিনের বৈঠকের পরদিন এমন তথ্য সামনে এলো। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই ছিল কোনো মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্টের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক। ইতিমধ্যে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি চেয়েছিলেন আলাস্কা বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসুক, কিন্তু তা হয়নি। তবে তিনি বলেছেন, ইউক্রেনের ভূমি ভাগাভাগি ও নিরাপত্তাজনিত নিশ্চয়তা নিয়ে পুতিনের সঙ্গে তার আলোচনা হয়েছে। এ বিষয়ে বড় ঐকমত্য হয়েছে। ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা চুক্তির খুব কাছাকাছি। ইউক্রেনকে এতে রাজি হতে হবে, তারা হয়তো না করে দিতে পারে। 2টি সূত্র বলেছে, পুতিনের প্রস্তাব নিয়ে তারা যে তথ্য দিয়েছে তার বেশিরভাগ মূলত ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নেতাদের আলোচনার উপর ভিত্তি করে দেওয়া। এটি পূর্ণাঙ্গ প্রস্তাব নয়। পুতিনের প্রস্তাবগুলো প্রকৃতপক্ষে কি আলোচনার সূচনা পর্ব হিসেবে দেওয়া হয়েছে নাকি এগুলোই চূড়ান্ত শর্ত তা নিশ্চিত হওয়া যায়নি। পুতিনের কয়েকটি শর্ত মেনে নেওয়া ইউক্রেনের নেতৃত্বের জন্য বিশাল চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। পুতিন বলে দিয়েছেন, সম্পূর্ণ সমঝোতা না হলে কোনো যুদ্ধবিরতি হবে না। ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অন্যতম দাবিটি থমকে যাচ্ছে। প্রতিদিনই তার দেশের উপর রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। সূত্র বলেছে, রাশিয়ার প্রস্তাবিত চুক্তি অনুযায়ী কিয়েভের বাহিনীকে পূর্ব ইউক্রেনের দোনেক্স ও লুহানক্স অঞ্চল থেকে পুরোপুরি সরে যেতে হবে। বিনিময়ে দক্ষিণের খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের যুদ্ধক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিবে রাশিয়া। তবে ইউক্রেন বলেছে তারা দোনেক্স ছাড়তে রাজি নয়, কারণ সেখানে তাদের সেনারা শক্ত অবস্থানে আছেন। কিয়েভ কর্তৃপক্ষ মনে করে সেখানকার শক্ত অবস্থানের মধ্য দিয়ে ইউক্রেনের গভীরে রাশিয়ার হামলা প্রতিরোধ করা যায়। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র নির্ধারণ বিষয়ক প্রকল্প ডিপ স্টেটের তথ্য অনুযায়ী রাশিয়া সুমি ও খারকিভের ছোট ছোট এলাকা দখল করেছে। এগুলোর আয়তন প্রায় 440 বর্গ কিলোমিটার। এদিকে দোনবাস অঞ্চলের প্রায় 6600 বর্গ কিলোমিটার এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে। অঞ্চলটি দোনেক্স ও লুহানক্স নিয়ে গঠিত। রাশিয়া এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে। মার্কিন কর্তৃপক্ষ স্পষ্ট করে না বললেও সূত্র বলছে তারা জানতে পেরেছে অন্তত ক্রিমিয়ার উপর হলেও রাশিয়ার সার্বভৌমত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছেন পুতিন। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। এই স্বীকৃতি বলতে যুক্তরাষ্ট্রের সরকার তথা সব পশ্চিমা দেশ ও ইউক্রেনের স্বীকৃতির কথা বলা হচ্ছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে কিয়েভ ও ইউরোপীয় সহযোগীরা ক্রিমিয়ার উপর মস্কোর শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে রাজি হয়নি।
реальный тиск на Росію. সূত্রগুলোর দাবি রাশিয়া আরও চাইছে ইউক্রেনের ভেতরে কিছু এলাকায় বা পুরো দেশে রুশ ভাষাকে সরকারি ভাষার মর্যাদা ও রুশ অর্থোডক্স গির্জাকে অবাধে কার্যক্রম চালাতে দেওয়া হোক। তবে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার অভিযোগ, প্রচার চালিয়ে ও গুপ্তচরদের আশ্রয় দিয়ে মস্কো সংশ্লিষ্ট এই গির্জা রাশিয়ার যুদ্ধে সহযোগিতা করছে। যদিও গির্জা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে তারা ইতোমধ্যে মস্কোর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেছে। রাশিয়া সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ ঘোষণা করে ইউক্রেন একটি আইন পাশ করেছে। রুশ অর্থোডক্স গির্জা এসব প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হয়, তবে এখনও ইউক্রেনে সে আইন কার্যকর হয়নি। আলাস্কার জলসীমায় চীনা জাহাজ ঘিরে কড়া নজরদারিতে যুক্তরাষ্ট্র। হোমল্যান্ড ডিফেন্স ও সিকিউরিটি রক্ষার অংশ হিসেবেই তারা এই নজরদারি চালাচ্ছে বলে জানায় মার্কিন কোস্টগার্ড। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ওয়াশিংটন ডিসিতে চীনা দূতাবাস আগে থেকে জানিয়ে আসছে আন্তর্জাতিক আইন মেনেই তারা এসব সমুদ্র কার্যক্রম চালাচ্ছে। বেজিং দাবি করছে আর্কটিক তাদের কাছে শুধু গবেষণা কেন্দ্র নয়, বরং বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট একটি অঞ্চল। তারা নিজেদেরকে বরাবরই নিয়ার আর্কটিক স্টেট বলে অভিহিত করে আসছে। মার্কিন কোস্টগার্ডের তথ্য মতে আগস্টের শুরু থেকেই 5টি চীনা গবেষণা জাহাজ একসঙ্গে আর্কটিক মিশনে নেমেছে। তবে মার্কিন জিজ্ঞাসায় এই জাহাজগুলো কী প্রতিক্রিয়া জানিয়েছে তা স্পষ্ট নয়। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে নর্দার্ন কমান্ড এবং আলাস্কান কমান্ডের সমন্বয়ে তারা সবসময় বিদেশি জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করে। এর আওতায় কোস্টগার্ডের একটি C-130 দীর্ঘ পাল্লার নজরদারি বিমান আলাস্কার কোডিয়াক দ্বীপ থেকে উড়ে চীনা জাহাজগুলো শনাক্ত করে। এই জাহাজগুলো যুক্তরাষ্ট্রের এক্সটেন্ডেড কন্টিনেন্টাল শেলফের ভেতর কার্যক্রম চালাচ্ছিল। যুক্তরাষ্ট্রের সার্বভৌম সমুদ্রসীমা, যার মধ্যে রয়েছে টেরিটোরিয়াল সি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং ECS, সেগুলোতে বিদেশি উপস্থিতি সবসময় কৌশলগত দিক থেকে নজরদারির বিষয়। আর্কটিক ঘিরে বাড়তে থাকা প্রতিযোগিতার মধ্যে যুক্তরাষ্ট্র সম্প্রতি নতুন 2টি জাহাজ কমিশন করেছে। পোলার আইস ব্রেকার USCGC স্টোরিজ এবং ফাস্ট রেসপন্স কাটার USCGC আল কানিংহাম। আর্কটিক ডিস্ট্রিক্ট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বব লিটল বলেন, আমাদের সমুদ্র বাহিনী যেমন বাড়ছে, তেমনি আকাশপথের নজরদারিও বহুগুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের তথ্য বলছে, গত 3 বছরে ধারাবাহিকভাবে আর্কটিক অঞ্চলে চীনা গবেষণা জাহাজের উপস্থিতি বাড়ছে। শুধু গত বছরেই 3টি চীনা জাহাজ বেরিং প্রণালীর উত্তরে গবেষণা চালায়। তবে চীনা জাহাজগুলো কতদিন আর্কটিকে অবস্থান করবে তা এখনও অজানা। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনে আর্কটিক যত বেশি উন্মুক্ত হচ্ছে, ততই এ অঞ্চল পশ্চিমা শক্তি রাশিয়া ও চীনের ভূ রাজনীতির নতুন অঙ্গনে পরিণত হচ্ছে। ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও কানাডা আরও শক্ত উপস্থিতি বাড়াতে পারে। সব মিলিয়ে আলাস্কার কাছে চীনা জাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের এই নজরদারি আবারও স্পষ্ট করল, আর্কটিক এখন শুধু গবেষণার অঞ্চল নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতার নতুন যুদ্ধক্ষেত্র। ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছিল যুক্তরাষ্ট্র, আর এবার সেই যুক্তরাষ্ট্রই বলছে 2 দেশের যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যাবে এবং ফের ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে পারে। আর এই যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে পুতিন ট্রাম্প বৈঠকের পর এমন ইঙ্গিত নতুন করে ভাবিয়ে তুলেছে বিশ্ব নেতাদের। পাশাপাশি ভারতের প্রতিনিধি দলের আমেরিকা সফরের উপর নিষেধাজ্ঞা আর পাকিস্তানের সেনাপ্রধান ওসিম মুনিরের 2 দফা হোয়াইট হাউস বৈঠক ট্রাম্পের ভোল বদলের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারত রাশিয়ার দীর্ঘদিনের মিত্র। ট্রাম্প এবার মোদি প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের পরিণতি ভালো হবে না। ট্রাম্প যে সেটা কেবল কথার কথা বলেননি, তার প্রমাণ ভারতের বাণিজ্য শুল্ক দ্বিগুণ করে 50% নিয়ে যাওয়া। এদিকে মোদি সরকার ঘোষণা করেছে তারা দেশটির কৃষকদের সাথে রাশিয়া থেকেই তেল কিনবে। आज भारत तैयार है। সমীকরণ মেলাতে গিয়ে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি ভারতকে শিক্ষা দিতে এবার পাকিস্তানকে দিয়ে আক্রমণ চালানোর পরিকল্পনা আঁটছেন বিশ্বমোড়ল, যেমনটি তিনি করেছিলেন ইরানের ক্ষেত্রে ইসরায়েলকে দিয়ে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্য সেরকমই কিছু ইঙ্গিত করছে বলে মনে করছেন বোদ্ধারা। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। রুবিওর ভাষায়, প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে। রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে রাজি হয়, কিন্তু রাশিয়া এখনও তাতে সম্মত হয়নি। তার মতে, ইউক্রেনের 3.5 বছরের যুদ্ধের মতো পরিস্থিতির পর যুদ্ধবিরতি হলেও তা দ্রুত ভেঙে যেতে পারে। তবে লক্ষ্য কেবল অস্ত্রবিরতি নয়, বরং এমন এক শান্তি চুক্তি যা বর্তমানেও যুদ্ধ রোধ করবে এবং ভবিষ্যতেও সংঘাত এড়াবে। ফক্স বিজনেসকে দেয়া আরেক সাক্ষাৎকারে রুবিও আবারও ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করে বলেন, আমরা ভাগ্যবান যে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তিকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা তা দেখেছি কম্বোডিয়া ও থাইল্যান্ড, ভারত পাকিস্তানের মধ্যে, রুয়ান্ডা ও কঙ্গোতে। বিশ্বজুড়ে যেখানে সুযোগ পাওয়া যায় আমরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাবো। প্রেসিডেন্ট ট্রাম্প 10 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এরপর থেকে প্রায় 40 বার তিনি বলেছেন যে তিনি ভারত পাকিস্তান সংঘাত মিটিয়ে দিয়েছেন এবং দুই দেশকে আশ্বস্ত করেছেন, সংঘাত থামালে আমেরিকা তাদের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য করবে। গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের দিনও ট্রাম্প বারবার একই দাবি পুনরাবৃত্তি করেন এবং দিল্লির রাশিয়ার তেল কেনার প্রসঙ্গ তোলেন। ট্রাম্পের ভাষায়, ভারত ও পাকিস্তান যুদ্ধবিমান ভূপাতিত করছিল, সেটা পারমাণবিক পর্যায়ে চলে যেতে পারত। আমি সেটি ঠেকিয়েছি। যুদ্ধ খুবই খারাপ আর আমি তা এড়ানোর চেষ্টা করি। যুক্তরাষ্ট্রের শক্তিকে আমি সেই কাজেই ব্যবহার করি। অন্যদিকে পাকিস্তান প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের দাবির সঙ্গে সুর মিলিয়েছে এবং ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছে। যুদ্ধের পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির 2 দফা যুক্তরাষ্ট্র সফর করেছেন। এ সময় ওয়াশিংটন ইসলামাবাদের সঙ্গে তেল চুক্তির ঘোষণাও দিয়েছে। Thank you very much, Vladimir. Next time in Moscow. России события на Украине. দীর্ঘ 25 বছর ধরে মার্কিন প্রেসিডেন্টদের মোকাবিলায় অভিজ্ঞ ভ্লাদিমির পুতিন আলাস্কাতেও নিজের রাজনৈতিক কৌশলের ছাপ রেখে এসেছেন। রাশিয়ার এই দীর্ঘদিনের প্রেসিডেন্টকে ঘিরে আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক। পুতিন রাশিয়ার মসনদে বসেন 2000 সালে। তখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ বছরে অবস্থান করছিলেন বিল ক্লিন্টন। সে সময় নানা বিষয় নিয়ে ক্লিন্টনের সঙ্গে পুতিনের বৈঠক হয়েছে সমঝোতা। কোনোভাবেই যুক্তরাষ্ট্র বাগে আনতে পারেনি রাশিয়াকে, আবার বৈরী সম্পর্কও হয়নি তাদের। ক্লিন্টনের পর 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন জর্জ ডব্লিউ বুশ। তার আমলেও ন্যাটো সম্প্রসারণ, বলকান অঞ্চলের সংঘাতের মতো কঠিন বিষয়গুলো দূরদর্শিতার সাথে মোকাবেলা করেছেন পুতিন। সব ধরনের চাপ থেকে কৌশলে বেরিয়ে গেছে রাশিয়া। 2009 থেকে 2017 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। তখন বড় চ্যালেঞ্জ ছিল পুতিনের। তবে এবারও রাশিয়া বড় ধরনের কোনো ঝামেলায় পড়েনি।
পুতিন ঠিকই ওবামা প্রশাসনের আস্থাভাজন হয়েই দীর্ঘ সময় পার করেছেন। Что диалог будет строиться на равноправный. ট্রাম্পের সাথে এবারই পুতিনের প্রথম কৌশলী খেলা নয়। ডোনাল্ড ট্রাম্পের প্রথম আমলেও পুতিন তার কৌশলে আমেরিকার বিরাগভাজন হননি, বরং মিত্র হিসেবেই চিহ্নিত ছিলেন। আর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের গল্প তো আলাস্কার বৈঠকের পর আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করেছে যে পুতিন এবারও তার পিছ বাঁচিয়ে উল্টো ট্রাম্পকে চাপে ফেলে রাশিয়া ফিরে গেছেন। ট্রাম্পের 2 মেয়াদের মাঝে 2021 থেকে 2025 পর্যন্ত ছিলেন জো বাইডেন। তখনও পুতিন সদর্পে রাশিয়াকে এগিয়ে নিয়ে গেছেন, মার্কিন কোনো কৌশলেই তিনি পা দেননি। В целом у нас с президентом Трампом наладили. সাম্প্রতিক আলাস্কা বৈঠককে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মন্তব্য করেছেন, সেখানে পুতিন ছিলেন স্পষ্ট বিজয়ী। তার ব্যাখ্যায় 3 ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প যা পেলেন তা শুধু ভবিষ্যতে আরেকটি বৈঠকের প্রতিশ্রুতি, কিন্তু পুতিন সম্পর্ক পুনঃস্থাপনের দিকে অনেকটাই এগিয়ে গেলেন। বোল্টনের মতে এর মাধ্যমে রুশ প্রেসিডেন্ট একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম হয়েছেন, অন্যদিকে যুদ্ধবিরতির কোনো চাপে পড়তে হয়নি। За совместную работу, за доброжелательный. ভ্লাদিমির পুতিন 2000 সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে বিল ক্লিন্টন থেকে শুরু করে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প অন্তত 5 মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 2001 সালে স্লোভেনিয়ায় প্রথমবার বুশের সঙ্গে সাক্ষাতে আলোচনায় উঠে এসেছিল অস্ত্র বিস্তার, ন্যাটো সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্য ও বলকান অঞ্চলের সংঘাতের মতো জটিল ইস্যু। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে অন্যান্য মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গেও কঠিন আলোচনায় অংশ নিয়েছেন এই লৌহমানব। Вас примут все это в конструктивном ключе и. আলাস্কার বৈঠকে 3-on-3 ফরম্যাটে মুখোমুখি হন পুতিন ও ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়া বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে রাশিয়ার পক্ষে পুতিনের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ। প্রায় 3 ঘন্টার আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ, যদিও এখনও কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথাও জানান। তার মতে শেষ পর্যন্ত যে কোনো সমঝোতা তাদের সম্মতির উপর নির্ভর করবে। There's no deal until there's a deal. I will call. অন্যদিকে পুতিন সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনিও আন্তরিকভাবে আগ্রহী, তবে তার মতে যুদ্ধের মূল কারণগুলো সমাধান করতেই হবে, যদিও ঠিক কি বোঝাতে চেয়েছেন তা তিনি স্পষ্ট করেননি। Межрегиональных контактов, в том числе между нашими. আলাস্কা বৈঠকের পর বিশ্লেষকদের মতে ট্রাম্প তেমন কোনো দৃশ্যমান সাফল্য পাননি, কিন্তু পুতিন আবারও প্রমাণ করলেন মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে কূটনৈতিক খেলায় তিনি এখনও অপ্রতিদ্বন্দ্বী। Как это ни странно прозвучит в сегодняшних условиях. У нас одни корни, и все происходит.